নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব। কয়েকদিন আগে আরজিকর যে ঘটনা, আরজিকরের যে খুন এবং ধর্ষণ হয়েছিলেন কর্মরত একজন চিকিৎসক, সেই ঘটনার একটি রায় কিন্তু সবাইকে প্রায় হতাশই করেছিল বাঙালিদেরকে। এবং যে আন্দোলন মুখরিত হয়েছিল গত 4 মাস ব্যাপী, যে আন্দোলন কলকাতার রাজপথ থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে হয়ে উঠেছিল, সেই আন্দোলনের ফলবর্তীতে কিন্তু একটি চার্জশিট দিতে পারলো না সিবিআই, এবং সেই চার্জশিট না দিতে পারায় কিন্তু সম্পূর্ণভাবে টালা থানার তৎকালীন যে ওসি অভিজিৎ মণ্ডল, তিনি সম্পূর্ণভাবে জামিনে মুক্ত হয়ে গেলেন এবং খুন এবং ধর্ষণের মামলাতে কিন্তু জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ। যদিও তিনি এখনো পর্যন্ত জেলবন্দি রয়েছেন অন্য একটি আর্থিক তছরূপের মামলাতে, কিন্তু খুন এবং ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেছেন সিবিআই এর তরফে। সুতরাং এই যে জায়গাটা, সেটা নিয়ে কিন্তু একটা জল ঘোলা হচ্ছিল। এবং কেন এই সম্পূর্ণভাবে সিবিআই এই চার্জশিট জমা দিতে পারলো না, সেটা নিয়ে সিবিআইকে কটাক্ষ করতে কিন্তু ছাড়ছিল না শাসক দলের একাধিক নেতা নেতৃত্বরা, এবং সাধারণ জনমানুষেও কিন্তু একটা প্রশ্ন উঠছিল যে রাজ্য পুলিশের হাত থেকে কেসটা সিবিআইকে দেওয়া যে হলো, তাতে লাভটা কি হলো। এই প্রশ্ন যখন উঠছিল, ঠিক সেই সময় আমরা কিন্তু জানতে চাইছিলাম যে নির্যাতিতার বাবা মা, নির্যাতিতার পরিবার ঠিক কি বলছে, এবং তারাও কিন্তু অবশ্যই হতাশ। এবং আমরা ইতিমধ্যেই কিন্তু দেখেছি যে এই রায় বেরোনোর পরপরই কিন্তু আবারও শুরু হয়েছে বেশ খানিকটা বিভিন্ন জায়গা জুড়ে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, কলকাতা শহরের বিভিন্ন জায়গায় সিজিও কমপ্লেক্স অভিযান থেকে বিভিন্ন রকমের মিছিল কিন্তু শুরু হয়েছে, আবার জমায়েত শুরু হয়েছে। কিন্তু সেটা কিন্তু খুব একটা আলোকপাত করার মতো নয়। অবশ্যই সেই জায়গাটায় কিন্তু অবশ্যই আবারও একটা গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট করে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। আমরা জানি যে বিজেপিকে কিন্তু কোনোভাবেই আরজিকর ঘটনায় ঢুকতে দেওয়া হয়নি। যারা আন্দোলন করছিলেন, যারা অনশন করছিলেন, ডাক্তাররা ঢুকতে দেননি, এমনকি ডাক্তার অ্যাসোসিয়েশন থেকে আরজিকরও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি বিজেপি নেতৃত্বদের। এবং সেই জায়গা থেকে কিন্তু বিজেপি নিজেদের মতন আন্দোলন করেছিল বটেই, বিজেপি নিজেদের মতন ধর্ণা মঞ্চও করেছিল, কিন্তু সেটা যে খুব একটা এফেক্টিভ হয়নি, কিংবা তারা যে খুব একটা সেই জায়গাটা একটা পলিটিক্যাল বেনিফিট তুলতে পারেনি, কিংবা সারফেসে তারা যে উঠতে পারেনি, সেটা কিন্তু অবশ্যই দিনের আলোর মতন স্পষ্ট। এবং সেই জায়গা থেকেই কিন্তু বিজেপি এবার শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম মাঝখান নির্যাতিতার বাড়িতে গিয়ে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করতে, এবং নির্যাতিতার বাবা মা হঠাৎ করে শুভেন্দু অধিকারীর ওপর ভরসা করেছিলেন যে শুভেন্দু অধিকারী যেহেতু নির্যাতিতা ডাক্তার বাবুকে তার বোন বলে সম্বোধন করেছেন, সেই হেতু কিন্তু শুভেন্দু অধিকারীকে দায়িত্ব নিতে হবে যে তার বোন যাতে সম্পূর্ণভাবে বিচার পায়। এবং সেই জায়গাটা থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী সম্পূর্ণভাবে বেরিয়ে এসে বলেছিলেন যে এই বিচার শেষ পর্যন্ত যাতে হয়, সেটা কিন্তু দেখা তার দায়িত্ব। এবং সেইখান থেকেই শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন, সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই রাজনৈতিকভাবে এবং অবশ্যই এই আরজিকর কাণ্ড নিয়ে তাৎপর্যপূর্ণ। কি বললেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী বলছেন, অ্যাজ আ ল মেকার তিনি যতটা বুঝতে পারছেন, এই মুহূর্তে যদি সিবিআই চার্জশিট এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোর্টে পেশ করত, তাহলে সিবিআই এর এই চার্জশিট পেশ করার পরেও জামিনযোগ্য ধারায় কিন্তু তাদেরকে মুক্ত দিতেই হতো। অর্থাৎ এই যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এদেরকে কিন্তু জামিনযোগ্য ধারায় মুক্তি দিতেই হতো। এবং সেই জন্যই হয়তো সিবিআই কয়েকদিন পরেও চার্জশিট পেশ করবে, এমন একটা কিন্তু আশঙ্কা করছেন শুভেন্দু অধিকারী, কিংবা এমন একটা স্পেস ছেড়ে রাখলেন তিনি। কিন্তু আসলে কি ঘটনা তাই? শুভেন্দু অধিকারী এই বক্তব্য রেখেছেন ঠিকই। সিবিআই আমরা জানি যে কেন্দ্রীয় তদন্তকারী একটি সংস্থা, এবং কেন্দ্রীয় সরকার যেহেতু বিজেপি চালাচ্ছে, সেহেতু বিজেপির ওপর একটা চাপ যে বাড়বেই, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং শাসক দলের পক্ষ থেকে, তৃণমূল সরকারের পক্ষ থেকে শুরু করে সিপিআইএম কিংবা কংগ্রেস, তারা যে প্রত্যেকেই এইভাবে বিজেপির ওপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চার্জশিট জমা দিতে না পারায়, সেটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এবং
এবং অবশ্যই এই যে সামগ্রিক ঘটনা সেটা নিয়ে সিবিআই যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু অবশ্যই বিজেপি সেটাকে খুব একটা ভালোভাবে গ্রহণ করতে পারবে না এবং সেটাকে কিন্তু সেটা নিয়ে কটাক্ষ করবে বিভিন্ন রাজনৈতিক দল। অন্যদিকে সিপিআইএম নেতা থেকে শুরু করে বিভিন্ন কংগ্রেস নেতারাও কিন্তু ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন যে দিদি মোদি একটা সেটিং কোথাও কি গিয়ে হয়ে গিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কি সিবিআই কাউকে বাঁচানোর জন্যে এই চার্জশিট জমা দিলেন না, যেখানে সিবিআই কিন্তু বারংবার কোর্টে গিয়ে বলেছিলেন যে এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রমাণ রয়েছে এই ঘটনা নিয়ে, তারপরেও কেন চার্জশিট শেষ পর্যন্ত পেশ করা গেল না সেইটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন। এবং সামগ্রিকভাবে কিন্তু বাঙালির ওয়াকিবহল মহল যারা এই রাজনৈতিকভাবে খুব একটা সচেতন না থাকলেও তারা কিন্তু আরজিকর ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, তাদেরও কিন্তু একাধিক প্রশ্ন এই আরজিকর ঘটনা নিয়ে জন্মেছিল এবং এই একজন কর্মরত চিকিৎসক কলকাতা শহরের বুকে তার কর্মস্থলে কিভাবে নির্যাতনের মাধ্যমে মারা গেলেন সেই প্রশ্ন কিন্তু আপামর বাঙালি রেখেছিল। এখনো সেই প্রশ্ন কিন্তু বাঙালি রাখছে, কিন্তু এখনো পর্যন্ত সেই যে বিপুল পরিমাণ জনস্রোত মহা রাজপথে নেমে গেছিল, কলকাতা রাজপথ দেখেছিল, সেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আমরা লক্ষ্য রাখবো যে কলকাতার বাঙালি আবারও কি এই নিয়ে রাস্তায় মিছিলে নামছে, আবারও কি তারা বিপুলভাবে রাত দখল কর্মসূচি করছে কিংবা অন্য কোনো কর্মসূচিতে যাচ্ছে কিনা। অন্যদিকে নজর রাখবো যে সিবিআই পরবর্তীতে এই মামলায় কবে আদৌ চার্জশিট পেশ করে এবং তার পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষ থেকে শুরু করে অভিজিৎ মণ্ডল যাদের নাম উঠে এসেছিল তাদের পরবর্তীতে কি হয়, আদৌ কোনো তারা শাস্তির মুখোমুখি হন কিনা, তারা আদৌ দোষী সাব্যস্ত হন কিনা, সমস্তটাই কিন্তু এখন বিচারাধীন বিষয়। সমস্তটা নিয়ে কিন্তু আমরা লক্ষ্য রাখবো, পর্যালোচনা করব, আপনাদেরকে জানাতে থাকবো সমস্ত নিউজ আপডেট। আপনারা কি মনে করছেন সেটিং নাকি অন্য কোনো তত্ত্ব নাকি কোনো দোষী কেউ করেননি, সমস্তটাই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টসগুলো নিয়েও কিন্তু নতুন ভিডিও প্রস্তুত করতে সমর্থ হব। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।